নমস্কার, আমি দেবশ্রী চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজ চলেছি নানুরে। বোলপুর থেকে নানুর মোটামুটি 20 কিলোমিটার পথ। নানুর বললেই যে দুটি নাম সর্বাগ্রে মনে আসে তা হলো রামী চণ্ডীদাস, আর তার সাথেই মনে আসে চণ্ডীদাসের সেই চিরন্তন শাশ্বত বাণী, শুনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপর নাই। বাংলা সাহিত্যে বেশ কয়েকজন চণ্ডীদাসকে আমরা পাই। তার মধ্যে যে চণ্ডীদাস নানুরে বসবাস করতেন, চৈতন্য পূর্ববর্তী সময়ের সেই সুমধুর পদাবলী রচয়িতা বৈষ্ণব কবি চণ্ডীদাসের ভিটেতেই চলেছি আমরা, যেখানে রয়েছে তার পূজিতা বিশালাক্ষী দেবীর মন্দির ও রামী চণ্ডীদাসের অমর প্রেমগাথার স্মৃতি বিজড়িত নানা স্থান। চলুন তবে আমার সাথে আপনারাও দেখে নেবেন। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এই কালজয়ী শাশ্বত বার্তা যে কবি দিয়ে গিয়েছেন, আজ তার স্মৃতি বিজড়িত নানা স্থান ঘুরে দেখব। এই রোমাঞ্চ নিয়েই পৌঁছে গেলাম নানুরের তেমাথা মোড়ে। চণ্ডীদাসের নামাঙ্কিত সুবিশাল তোরণটি অতিক্রম করে কিছুটা এগোলেই নানুরের শান্ত শিষ্ট গ্রাম্য পরিবেশের মধ্যে মানবতা ও প্রেমের অক্ষয় সাক্ষ্য হয়ে দাঁড়িয়ে রয়েছে চণ্ডীদাসের সমাধি ঢিবিটি, এবং ভিতরে রয়েছে তাঁর আরাধ্যা বাঁশুলি বা বিশালাক্ষী দেবীর মন্দির এবং 14টি শিব মন্দির সহ সুবিশাল এক মন্দির কমপ্লেক্স। নমস্কার, আমি দেবশ্রী। আজ আমি চলে এসেছি নানুরে। নানুর বীরভূম জেলার অন্তর্গত নানুর, এবং নানুরের সঙ্গে সমভাবে উচ্চারিত হয় যে নাম, তা তো আপনারা প্রায় সকলেই জানেন। সেই নাম হচ্ছে চণ্ডীদাস। চণ্ডীদাস এবং রামী, অবশ্যই রামী চণ্ডীদাস, এই দুটি নামও অবিচ্ছেদ্যভাবে একসঙ্গে উচ্চারিত হয়। তো আজ চলে এসেছি সেই নানুরে। চণ্ডীদাসের যে স্তূপ, যে ভিটে, সে তার এখানে ছিল, এবং তার যে আরাধ্যা বাঁশুলি দেবী অর্থাৎ বিশালাক্ষী দেবীর মন্দির, এবং তার চারপাশে আরও বেশ কিছু শিব মন্দির এখানে আছে। সবটাই ঘুরে দেখাবো আপনাদের। তো সবার আগে বলে নিই কিছু বিষয়, মানে এই অঞ্চল সম্পর্কে, এবং অবশ্যই কবি চণ্ডীদাস সম্পর্কে। চৈতন্য পূর্ববর্তী যে পদাবলীর কবি হিসেবে আমরা এই চণ্ডীদাসকে, যদিও বাংলা সাহিত্যে বেশ কিছু চণ্ডীদাসের নাম পাওয়া যায়, বড়ু চণ্ডীদাস, দীন চণ্ডীদাস, দ্বিজ চণ্ডীদাস এবং চণ্ডীদাস। তো একজন তো বর্ধমানের বাসিন্দা ছিলেন, এবং আরও বিভিন্ন, তবে অনেক রকম বিতর্ক আছে এই চণ্ডীদাস যে কজন নাম পাওয়া গেছে তাদের নিয়ে। কিন্তু যে চণ্ডীদাসের লেখায় বারবার নানুরের প্রসঙ্গ এসেছে, সেই চণ্ডীদাসকেই আমরা এখানকার চণ্ডীদাস হিসেবে, মানে সেটাই স্বাভাবিক যে উনি ছিলেন। আর ওনার যে পদাবলী, কৃষ্ণলীলার পদাবলী, তা তো আলাদাভাবে বলে দেওয়ার কিছু নেই। স্বয়ং চৈতন্যদেবও সেই পদাবলী পড়ে মোহিত হয়েছিলেন। আর তার আরাধ্যা ছিল বাঁশুলি দেবী। আর রজকিনী রামী এবং চণ্ডীদাসের প্রেম কাহিনী তো সর্বজন বিদিত। খুব ছোটোবেলায় বিধবা হয়েছিলেন বাল্য বিধবা রামী, যিনি এই জমিদারের নির্দেশে বাঁশুলি দেবী অর্থাৎ বিশালাক্ষী দেবীর মন্দিরে পরিচারিকার কাজ করতেন, এবং যে চণ্ডীদাস তিনি এই মন্দিরেরই পূজারী ছিলেন, এবং তাদের মধ্যে এক প্রেমের সম্পর্ক তৈরি হয়। একেবারে সে এক স্বর্গীয় ভালোবাসার সম্পর্ক তৈরি হয়, এবং সেই সম্পর্কের কারণে চণ্ডীদাসকে, যদিও সেই সময়ের সমাজের চোখে অনেকটাই তিনি নির্যাতিত হয়েছিলেন এই সম্পর্কের জন্য, তো সেই বিষয়টা তো আমরা বলবো ধীরে ধীরে। তো এই অঞ্চলের চারপাশে তারও বিভিন্ন নিদর্শন আছে। বিশালাক্ষী দেবী
দেবীর মন্দির এবং রজকিনী যে স্থানটিতে কাপড় কাচতেন তিনি মূলত ধোপানি ছিলেন। তো যেখানে তিনি কাপড় কাচতেন সেই পাটাটাও অনতি দূরেই কালী মন্দিরের মধ্যে সংরক্ষিত আছে। সেই ঘাট সবটাই সংরক্ষিত আছে এবং ঘুরে দেখাবো আপনাদের। তো সঙ্গে থাকুন, আমার সঙ্গে আপনারাও চলুন, ঘুরে দেখব নানুর। এই যে মধ্যের মন্দিরটি আপনারা দেখছেন, এটাই হচ্ছে চণ্ডীদাস পূজিতা বিশালাক্ষী, কবি চণ্ডীদাস পূজিতা বিশালাক্ষী দেবীর মন্দির, যাকে বাঁশুলি দেবী নামেও ডাকা হয়। তো এই মন্দিরটিকে বাঁশুলি দেবীর মন্দিরও বলা হয়ে থাকে। এই সেই চণ্ডীদাস পূজিতা বিশালাক্ষী দেবী, যার স্থানীয় নাম হচ্ছে বাঁশুলি দেবী। তো এই সেই বিশালাক্ষী দেবী। এই যে মূর্তিটা আপনারা দেখছেন, এই মূর্তিটা কিন্তু সেই সময়ের মূর্তি নয়। 2001 সালে প্রাচীন যে মূর্তিটি ছিল বিশালাক্ষী দেবীর, সেই মূর্তিটি কিন্তু চুরি হয়ে যায়। তার ফলে 2001 সালের পরে, মানে ওই পরবর্তীকালে আর কি, চুরি হয়ে যাওয়ার পরে এই মূর্তিটি কিন্তু এখানে পুজো পায়। তো এটি কিন্তু সেই চণ্ডীদাসের সময়কার নয়, এটি এখনের। মন্দির চত্বরটি আমি একবার 360 ডিগ্রিতে সম্পূর্ণভাবে দেখাচ্ছি, দেখে নিন। এই যে এখানে শিব মন্দিরগুলো আছে, আর এটি হচ্ছে দুর্গা দালান। এটি দুর্গা দালান। একদম বিপরীতে দুটি টেরাকোটা শিব মন্দির আছে। টেরাকোটা কাজ সামনের দিকে, খুব সুন্দর টেরাকোটার কাজ আছে, আমি ডিটেলসে দেখাবো। এখন দেখে নিন, এখানে ঠিক বাঁশুলি দেবীর মন্দিরের বিপরীতে এই দুটি টেরাকোটা শিব মন্দির, আর ডান দিকে এই 4টি শিব মন্দির। এখানে অপূর্ব সুন্দর পঙ্খের কাজ আছে। এদিকে টেরাকোটা মন্দিরগুলো শিবলিঙ্গ এবং কাজগুলো আপনাদের একটু দেখিয়ে দিই, চলুন। এই হচ্ছে মন্দিরের ভিতরে শিবলিঙ্গ। শিব মন্দিরের সামনের খিলানটি, দরজাটির উপরের যে অংশ, এই রথের চিত্র আছে, দেখুন। উপর থেকে কৃষ্ণ লীলার কিছু অংশ আছে। এখানে ননি তৈরি করছে মা যশোদা এবং শ্রীকৃষ্ণ তার পাশে। এগুলো সব কৃষ্ণ লীলার উপরে প্যানেলগুলো, এবং অপূর্ব সুন্দর কিছু নকশা। এই যে মন্দিরের যে দরজা, উত্তরমুখী যে খিলান, তার উপরের দিকের কাজগুলো দেখুন, অপূর্ব সুন্দর তার উপরের দিকের কাজগুলো। যদিও বহু অংশে নষ্ট হয়ে গেছে, সারা পশ্চিমবঙ্গ জুড়েই টেরাকোটার মন্দিরগুলো এভাবেই মানে প্রায় ধ্বংস হতে বসেছে। এই যে কাজগুলো দেখুন, অপূর্ব সুন্দর কি টেরাকোটার কাজগুলো সব নষ্ট হয়ে গেছে, অপূর্ব। এখানে শ্রীরামচন্দ্রের একটি মূর্তি ছিল, আপনারা বুঝতে পারবেন। এই যে শ্রীরামচন্দ্র, আমি ধরছি না কারণ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এটি সম্ভবত শিবের মূর্তি ছিল, এটি সম্ভবত মাতৃমূর্তি ছিল। এইভাবে বহু অংশে মূর্তিগুলো কিন্তু প্রায় নষ্ট হয়ে গেছে, আবার কিছু কিছু ভালোও আছে, আমি দেখাচ্ছি। টেরাকোটার কাজের মধ্যে বিশেষত কৃষ্ণলীলা, রামলীলা,
সেই সময়কার সমসাময়িক সমাজচিত্র এগুলোই ফুটে ওঠে। এখানেও সেই একই, শ্রীরামচন্দ্র আলিঙ্গন করে আছেন হনুমানজিকে বা কোনো বানরকে, এটা বোঝা যাচ্ছে। এই প্যানেলগুলো সব একই রকম পাশাপাশি যাচ্ছে। হ্যাঁ, কি সম্ভবত বৃষারূঢ় বা শিব বা এ ধরনের কিছু। অপূর্ব সুন্দর কিছু কলকা বা নকশার কাজ আছে, দেখে নিন। দেখুন, এর মধ্যে অনেক সংস্কার কিছু হয়েছে বোঝা যাচ্ছে, কিন্তু তারপরেও সেরকমভাবে আর কিছু নেই। আরেকটি যে শিব মন্দির টেরাকোটা, তার যে মন্দির গাত্রের যে কাজগুলো আছে সেগুলো দেখাচ্ছি। অনেকটাই ক্ষয়প্রাপ্ত হয়ে যাওয়ার পরেও কিছু সংস্কারও হয়েছে। তারপরে হচ্ছে এই যে সব অসাধারণ সুন্দর সব নকশা, ভিতরের শিবলিঙ্গ, এই ধরনের পঙ্খের কাজ 4টি মন্দির জুড়ে রয়েছে মন্দির গাত্রে। দেখুন, এটা দ্বিতীয় মন্দিরটি, তার উপরে যে পঙ্খের কাজগুলো আছে দেখুন, অপূর্ব সুন্দর সব কারুকার্য। অনেকটা নষ্ট হয়ে গেছে, তারপরেও রয়েছে। এসব একেবারে প্রায় নষ্টই হয়ে গেছে, তারপরেও যেটুকু রয়েছে আগামীতে হয়তো সেটাও থাকবে না। তৃতীয় মন্দিরটির গাত্রের কাজ, এটা সব কাজগুলি প্রায় নষ্টই হয়ে গেছে, কিন্তু তার মধ্যেও যেইটুকু রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করছি। উপরের যে শিব পার্বতীর মূর্তিটি আছে সেটিও প্রায় নষ্ট হয়ে গেছে। দেখুন, চতুর্থ মন্দিরটির কারুকার্য ছিল অপূর্ব, যদিও তা সমস্তই প্রায় নষ্ট হয়ে গেছে। দেখুন, তাও আর নেই প্রায়। আগামীতে এইটুকুও হয়তো আর থাকবে না। এই হচ্ছে চারপাশের পরিবেশ। এখন ভাদ্র মাস, আগামী মাসে পুজো। আমরা প্রায় দুপুরবেলা এসে পৌঁছেছি এই অঞ্চলে। এই পঙ্খের কারুকাজ করা মন্দিরের অপর দিকে হচ্ছে এই দুর্গা দালান, আর একটি মন্দির আছে, শিবের মন্দির। দুর্গা দালান, এখানে দুর্গা পুজো হয়। মায়ের কাঠামো আছে ভেতরে, কারণ এটা সেপ্টেম্বর মাস, পরের মাসেই দুর্গা পূজা, তো কাঠামো তৈরি হচ্ছে মায়ের। এখন ভেতরে এখানে কাঠামোটি তৈরি হচ্ছে, এদিকে তালা দেওয়া আছে তাই ভেতরে যেতে পারছি না, কাঠামোটি তৈরি হচ্ছে। আর এই যে
এই চত্বরে আরও কিছু শিব মন্দির আছে, চলুন দেখে নিই। তার মধ্যে বিশেষ কোনো কারুকার্য নেই, কিন্তু সেগুলো শিবের মন্দির। চলুন আমরা সেগুলো দেখে নিই। আর আছে চণ্ডীদাসের যে স্তূপ বলা হয়, যেটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে সংরক্ষণ করা আছে, সেটিও আপনাদের দেখাবো। এদিকে আরও 4টি শিব মন্দির আছে, 4টি নয়, এইদিকে আরও 5টি শিব মন্দির আছে। তার মধ্যে বর্তমানে কোনো রকম কারুকার্য নেই, কিন্তু এই শিব মন্দিরগুলো আছে। এই মন্দিরগুলো 4 চালা মন্দির, আর এগুলো 8 চালা। এই দেখুন, এই মন্দিরগুলোতেও যে বেশ কিছু কারুকার্য ছিল কিন্তু বর্তমানে নেই, তা বেশ বোঝা যায়। এখানে উপরে, দরজার উপরে গণেশের মূর্তি এবং নিচে শিবলিঙ্গ। যে শিবলিঙ্গ, এই দেখুন, এই যে 5টি মন্দির দেখালাম, তার অপর দিকে আরও একটি মন্দির আছে, এটিও শিবের মন্দির। মন্দিরের উপরে যেটুকু নকশা ছিল, এই মন্দিরগুলো একদম প্রায় আর নেই, সেই জন্য একদম পুরো সিমেন্টের হয়ে গেছে। কিন্তু আগে অপূর্ব নকশা ছিল, হতে পারে পঙ্খের, হতে পারে টেরাকোটার, কিন্তু এখন আর কিছুই সেই সমস্ত নেই। মন্দির গাত্রের নকশার জায়গায় এই সমস্ত শোভা পাচ্ছে, যা খুবই দুঃখের বিষয়। কোনো কাজই আর অবশিষ্ট নেই, পুরোই নষ্ট হয়ে গেছে কাজগুলো। ভিতরে শিবলিঙ্গ। এই দেখুন, গিয়ে একটি দুর্গা বেদি আছে এবং তাতে মা দুর্গার প্রায় 1 চালা যে দুর্গা, সপরিবারে দুর্গা, তা প্রায় তৈরি হয়ে গেছে, মাটিও পড়ে গেছে। ওটা কাছ থেকে আমি দেখাবো। এটা চণ্ডীদাসের ঢিবি। এই ঢিবি ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ সংরক্ষণ করেছেন। এই ঢিবি নিয়ে অনেক কথা আছে, সেটা হচ্ছে বলা হয় যে চণ্ডীদাসের মৃত্যু নিয়ে বিভিন্ন কথা আছে। তার মধ্যে বলা হয় যে একবার চণ্ডীদাস সবাইকে সদলবলে সংকীর্তন করছিলেন, এর মধ্যে বসে এখানে চণ্ডীদাস বাসও করতেন। আর সেই সময় নবাবের যে ঘরণীরা, তারা এসেছিলেন সেই সংকীর্তনে, তারা ভীষণভাবে মুগ্ধ হয়ে তারাও শুনছিলেন। তখন নবাব কামান দাগিয়েছিলেন, ফলে সব কিছু ধ্বংস হয়ে গেছে এবং স্তূপের মধ্যে চাপা পড়ে চণ্ডীদাস মারা যান। তো এটিকেই চণ্ডীদাসের সমাধি ক্ষেত্র হিসেবে বলা হয়। শান্তশিষ্ট দুপুর, গ্রামীণ দুপুর, গ্রাম্য দুপুর, পাখির ডাক, ছাগলেরা ঘাস খাচ্ছে, প্রজাপতি উঠছে, দারুণ একটি অনুভূতি। শীতকালে আসলে আরও ভালো লাগবে, আর গরমে যদি বিশেষ অসুবিধা না হয় তবে গরমকালে আসুন, আসতে পারেন। আমরা এসেছি সেপ্টেম্বর মাসে, মানে ভাদ্র মাসের দুপুরবেলাটা। একটু গরম, কিন্তু তাও খুবই সুন্দর লাগছে। চণ্ডীদাসের ঢিবি। এটাকেই চণ্ডীদাসের সমাধিক্ষেত্র বলা হয়। যদিও চণ্ডীদাসের মৃত্যু নিয়ে অনেক রকমেরই কথা আছে, তার মধ্যে একটি হচ্ছে এটিকে চণ্ডীদাসের সমাধির ক্ষেত্র হিসেবে ধরে নেওয়া যায়। এইদিকে আরও একটি শিব মন্দির আছে, মোটামুটি 14টি শিব মন্দির আছে চারিদিকে। আমরা ঢিবির একেবারে উপরের অংশে আছি। শান্তশিষ্ট গ্রাম্য জীবন আপনাদের মুগ্ধ করবে।
এখানে আছে পরিত্যক্ত এই দালানটি, চাঁদনি রীতিতে তৈরি এই দালানটি ত্রিখিলান বিশিষ্ট। এটির মধ্যে সেরকম আর কিছুই হয় না, হতে পারে এখানে ভোগ রান্না হতো বা কোনো কারণে ব্যবহৃত হতো আগে, এখন আর পরিত্যক্ত, বা এখন এখানে কোনো রকম দেবমূর্তি নেই। ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ এই ঢিবিকে সংরক্ষণ করেছেন, চণ্ডীদাসের ঢিবিকে, বাসুলি এবং অন্যান্য মন্দিরের ঢিবিকে, সেটা হিসেবে লেখা আছে। ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের যে বোর্ডটি করে দেওয়া হয়েছে সেটি। সমগ্র অঞ্চলটিকে দেখলেন, চণ্ডীদাসের ঢিবি, বাসুলি দেবীর মন্দির, সমস্ত অঞ্চলটিকে ঘুরে দেখালাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর এখান থেকে আমরা যাব সেই জায়গায় যেখানে রজকিনী রামী কাপড় কাচতেন, সেই জায়গাটা, এবং যেখানে তিনি কাপড় কাচতেন সেই পাটাটিও সংরক্ষণ করা আছে নিকটস্থ একটি কালী মন্দিরে। আশা করি দেখাতে পারবো। তো সেই জায়গাটিতে নিয়ে যাব। এই চণ্ডীদাসের ঢিবি, যে কবি বলেছিলেন সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এই অমুক কথাটি যে কবি বলেছিলেন, সেই চণ্ডীদাসের বাসুলি দেবী মন্দির, তার ঢিবি ঘুরে দেখালাম আমরা। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন আর শেয়ার করে অন্যান্য সকলকে দেখার সুযোগ করে দেবেন। আর যদি আমার চ্যানেলটি আপনাদের পছন্দ হয়, আমার ভিডিও কন্টেন্টগুলো আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পান্থজন কথাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর তার পাশে যে বেল নোটিফিকেশনটা আছে ওটাকে ক্লিক করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। চলুন ঘুরে দেখি রজকিনী রামীর সেই অঞ্চলটি। বাবা করছেন, মারা গেছে, আমি করি, আমার ছেলে করছে। কী নাম আপনার? আমার নাম ফটোগ্রাফ চক্রবর্তী। আপনাদের বাড়ি হচ্ছে ওই পিছনের ইয়েটা? ওই তো বাড়ি, এটা আমার বাড়ি ছিল, বাড়ি করি। চণ্ডীদাস কি থাকতেন এই ইয়েটা? ওই ঢিবি দেখেন তো, ওইটা অরিজিনাল বাড়ি ছিল। চণ্ডীদাস বাড়ি, ওইটা অরিজিনাল বাড়ি। উনি চণ্ডীদাসের ছিলেন, উনি যে বাসুলি পূজারী, ওই পূজা করতে না থাকতেন। ওনার পরবর্তীকালে আপনাদের আমরা করেছি, অনেক পরে। চণ্ডীদাস আজ থেকে প্রায় আমার 700 বছর আগে হয়ে গেছে। কি নাম আপনার? পরেশনাথ চক্রবর্তী। পরেশনাথ চক্রবর্তী। আপনারা কিভাবে পূজাটা ওনাদের পর থেকে পান সেটা কোনো ইয়ে নেই? চণ্ডীদাসের কোনো সন্তানাদি ছিল কি? না, উনি তো নিষ্কাম বিবাহ করেন। আমি হয়তো ওনার নিষ্কাম জীবন সঙ্গী, বিয়ে করেন না। পদ্মজা বলে একজনের নাম যে পাওয়া যায়। পদ্মজা না, রামী। না না, রামীর পূর্ববর্তী ওনার স্ত্রী, সেটার কোনো ইয়ে? হ্যাঁ, চল্লিশ না, আমরা তো বাংলাদেশে জিজ্ঞাসা করেছি, পদ্মজা নাম শুনি না, থাকতে পারে। আপনারা ক পুরুষ ধরে পুজো করছেন? আমরা 3 পুরুষ ধরে। তার আগে কার ছিল? তার আগে তো চণ্ডীদাস পুজো করতেন না, আপনার 3 পুরুষের আগেও তো কেউ করতেন? হ্যাঁ, আচ্ছা, তাদের বলতে হবে না, তাদের বংশ পরিচিত আমাদের জানা নাই। আমরা চলেছি রজকিনী রামী ঘাটে। এই ঘাটেই রামী কাপড় ধুতেন, তো সেই ঘাটটিকে রজকিনী রামী ঘাট বলা হয়। তো সেই ঘাটে আমরা এখন চলেছি, চলুন। এই হচ্ছে রামী ঘাট, এখানেই রজকিনী রামী উনি কাপড় কাচতেন। এই ঘাটটিকে সুন্দরভাবে বাঁধিয়ে দেওয়া হয়েছে। এটি হচ্ছে স্থানীয়দের কাছে এবং সকলের কাছে একটি দর্শনীয় স্থান। রামীর নাম অনুসারে এই ঘাটটির নাম হচ্ছে রজকিনী রামী ঘাট। এই রজকিনী রামী কাপড় কাচতেন, আর চণ্ডীদাস তাকে দেখার জন্য প্রত্যেক দিন তিনি যখন কাপড় কাচতেন তখন এই পুকুরে ছিপ নিয়ে মাছ ধরার নাম করে বসে থাকতেন। তো চৈতন্য পূর্ববর্তী বাংলা
একদম অজ পাড়া গা। সেই সময় চারিদিক কীরকম ছিল আপনারা একটু অনুমান হয়তো করতে পারছেন। তো সেই সময় এই গল্প ঠিক না, বাস্তব, লোকের মুখে প্রচলিত আজও পর্যন্ত এখানকার মানুষ চণ্ডীদাস রামীকে ভোলেনি। প্রত্যেকটি স্থান এখানে চণ্ডীদাস রামীর নামকরণেই মূলত হয়ে থাকে এবং তারা প্রত্যেক সময় তাদেরকে মনে রেখেছেন। একজনকে মনে রাখেননি, নানুরের সঙ্গে চণ্ডীদাস নানুর, চণ্ডীদাসের সঙ্গে চণ্ডীদাস রামী এই নাম একত্রে উচ্চারিত হয়। এই সেই পাটা, এই পাটাটিতে বলা হয় যে রামী কাপড় কাচতেন, রজকিনী রামী এই পাটাটিতেই কাপড় কাচতেন। এটি সংরক্ষিত আছে একটি কালী মন্দিরের ভেতরে, এটি সংরক্ষিত আছে। যে কালী মন্দিরটি এখন তৈরি হচ্ছে, মানে পূর্বে ছিল কিন্তু এখন আবার করে এটাকে পুনর্নির্মাণ করা হচ্ছে, সেই জন্য আপাতত এখানে আছে পাটাটি। এবং ঠাকুরও এখানে আছে, এই যে মাকে এখানে রাখা হয়েছে। পরবর্তীকালে মন্দিরটি হয়ে গেলে আবার মন্দিরের ভেতরে এটিকে পুনঃস্থাপন করা হবে। যাহার অমর স্থান প্রেমের আসনে, ক্ষতি তার ক্ষতি নয় মৃত্যুর শাসনে। এইবারে ফেরার পালা। চণ্ডীদাসের আরাধ্যা বাসুলী দেবী, প্রেমিকা রামী ও সৃষ্টি সুমধুর পদাবলী যেন ব্রজনন্দনের মধুর বাঁশির মতোই মনকে মোহিত করে রেখেছে। আমার আজকের প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর সকলে খুব ভালো থাকবেন।